চল স্টার্ট করব। কি স্টার্ট করব? স্টার্ট করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের সিলেবাস অলমোস্ট শেষ। অলমোস্ট কেন বলছি? ডিএনডে ব্লক তো ভাই পড়তে আমার তো লাগবে। ডিএনডে ব্লক তুই অলরেডি জানিস, মুখস্থ করারই চ্যাপ্টার। মুখস্থ করার জিনিসপত্র কিছুটা আগে পাঠিয়েছিলাম, আরও জিনিসপত্র পাঠাবো লাস্ট নেক্সট দুদিনে পাঠাবো। অলরেডি মুখস্থ করার জিনিসপত্র দেখেছি। তার আগে আমি তোকে একটু দেখাই আমাদের নেক্সট টাইম লাইন কী হতে চলেছে। কারণ আজকের ক্লাসের পরে ফ্রাইডেতে হয়তো 10-20 মিনিটের টপিক কিছু বাকি থাকবে। ফ্রাইডেতে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে বেসিক্যালি। আচ্ছা, আমাদের কী কী বাকি থাকবে, তারপর কী কী বাকি থাকবে একটু দেখাচ্ছি, বা আমাদের টাইম লাইন এরপরে কী হতে চলেছে। টাইম লাইন বেসিক্যালি যেটা হবে, আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট উইক থেকে আমি তো এখানে যেটা স্টার্ট করব, আমি পাঠিয়ে দেবো। এখনই ওটা মার্কগুলো করছিলাম। এই বছরে ডিফারেন্ট স্কুল থেকে যে কোশ্চেনগুলো কালেক্ট করেছি সবাইকেই বলেছিলাম পাঠাতে। যে পাঠিয়েছে ভালো, যে পাঠায়নি আরও ভালো। তার স্কুলের কোশ্চেন আমি তাহলে সলভ করবো না। যারা প্রচুর স্কুলের কোশ্চেন কালেক্ট করা হয়েছে, এটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি। স্কুলে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার কোশ্চেন আমাকে পাঠাবে, ঠিক আছে? যারা যারা পাঠায়নি আমি অনেকের কাছেই চেয়েছি। প্রত্যেকটা দিন তো আমাকে কোনো ধরে ধরে বলা পসিবল নয়। যারা পাঠিয়েছে, যারা যারা পাঠায়নি হয়ে গেল, সিম্পল, ব্যাপার শেষ। আচ্ছা, আমি কোশ্চেনগুলো পাঠাবো। নেক্সট উইক থেকে এখানে যেটা স্টার্ট হবে আমাদের বেসিক্যালি নভেম্বর মাসেই এখানে দুটো ক্লাস, তারপরে আর পাবো নভেম্বর মাসে নেক্সট উইকে দুখানা ক্লাস পাবো। নভেম্বর মাসের পর আমাদের ডিসেম্বর আছে, জানুয়ারি আছে। সাফিসিয়েন্ট টাইমের আগেই আমাদের প্রচুর আগে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। ভালো মতন হয়েছে, এরকম নয় যে উল্টোপাল্টাভাবে হয়েছে। কোশ্চেন অ্যান্সার প্রচুর আমরা সলভ করেছি। যদি প্রি বোর্ডে গিয়ে ম্যাক্সিমাম কোশ্চেনই দেখতে পাবি কমনই আসে, ভিতর পড়াশোনা করা থাকে তাহলে স্বাভাবিকভাবেই, নাহলে তো কিছুই আসবে না, কোনোদিনই আসা পসিবল না। তো বেসিক্যালি নেক্সট উইক থেকে এখানে যেটা স্টার্ট করবো, আমাদের সিলেবাসে কটা চ্যাপ্টার আছে বলতো? টোটাল কটা চ্যাপ্টার আছে আমাদের? আচ্ছা, হচ্ছে 10খানা চ্যাপ্টার, ঠিক আছে? কী কী চ্যাপ্টার আছে? সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, ডিএনডে ব্লক, কোঅর্ডিনেশন 5টা হলো, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, অ্যালকোহল ফেনল ইথার, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনস, আর হচ্ছে আমাদের অ্যামিন মানে এন কন্টেনিং কম্পাউন্ড, আর হচ্ছে বায়োমলিকুলস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 10খানা চ্যাপ্টার। 10খানা চ্যাপ্টার। আমাদের শিডিউল কীরকম হবে? শিডিউল হবে হচ্ছে, আমি তোকে এই বছরের ফ্রেশ কোশ্চেনগুলো পাঠাবো, যেগুলো স্কুলে এতদিন আমরা যেগুলো করেছিলাম সেগুলো লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল। সবই বুঝতে পারছি একই টাইপেরই কোশ্চেন অ্যান্সার ইউজুয়ালি আসে। আচ্ছা, যাই হোক, নেক্সট উইক থেকে আমাদের কাজ হবে, তোকে আমি বলে দেবো যে সাপোজ মানডেতে তুই করলাম হচ্ছে, তোকে বলে দেবো সলিউশন চ্যাপ্টার তুই বাড়ি থেকে পুরো পড়ে আসবি। মানডেতে তুই সলিউশন চ্যাপ্টার পড়ে আসবি। সলিউশন চ্যাপ্টার থেকে কোনো টপিক যদি বাকি থাকে, কিছু যদিও বাকি নেই, সেগুলো আমি তো এখানে পড়বো, হয়তো লাগবে 15 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, সেই দিনই সলিউশন চ্যাপ্টার পড়ে আসার সাথে সাথে তোর কাজ হবে হচ্ছে ওই ডিফারেন্ট স্কুলের কোশ্চেনগুলো সলভ করে আনা। তাহলে মানডেতে তুই সলিউশন এখানে সাপোজ করলাম মানডেতে, তার মানে কী হলো, মানডেতে আমার এখানে সলিউশন চ্যাপ্টার তুই বাড়িতে পুরোটা রিভাইজও দিলি, অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন অ্যান্সার এই বছরেরও তুই সলভ করে আনলি। নেক্সট ফ্রাইডেতে আমার তোর কী হবে, কারণ আমাদের মাসে এখানে 8খানা ক্লাস হয়, তো মাসে 8খানা ক্লাস আমরা পাচ্ছি। ডিসেম্বরে 8টা, জানুয়ারিতে আরও 8টা, নভেম্বরে আরও 2টো, আর হচ্ছে আমাদের 2খানা ক্লাস ডিউ ছিল। তার টোটাল হচ্ছে 20খানা ক্লাস আছে। একদম সিম্পল হিসাব, 20খানা ক্লাস আছে। তাহলে একদিন তুই করবো হচ্ছে এখানে চ্যাপ্টার একটা। নেক্সট ক্লাসে কী করবো, ফ্রাইডেতে আমি সাপোজ করলাম হচ্ছে আরেকখানা চ্যাপ্টার, আর আরেকখানা চ্যাপ্টারের ডাউট। মানে আজকে মানডে করলাম সাপোজ সলিউশন, ফ্রাইডেতে আমি করবো হচ্ছে অর্গ্যানিকের একখানা চ্যাপ্টার, সাপোজ হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন। সিম্পল, একদম ক্লিয়ার হিসাব, বোঝাই যাচ্ছে। মানডে আর ফ্রাইডে হয়ে যাওয়ার পরে তার ঠিক পরে যে মানডেটা আসছে, সেই মানডেতে হবে কি, ওই 2খানা চ্যাপ্টার মিলিয়ে পরীক্ষা হবে। 2খানা চ্যাপ্টার মিলিয়ে পরীক্ষা হবে। তার মানে 3খানা ক্লাসে আমাদের 2খানা করে চ্যাপ্টার হচ্ছে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। মানডে ফ্রাইডে মিলিয়ে ধর আমাদের 2খানা চ্যাপ্টার হলো। আজকে সলিউশন, নেক্সট ফ্রাইডেতে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, নেক্সট মানডেতে আমার হবে হচ্ছে ওই 2খানা চ্যাপ্টারে মিলিয়ে পুরো পরীক্ষা। এখানে 1 ঘন্টার পরীক্ষায় সাপোজ হবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরীক্ষা হলো, আর আধ ঘন্টা হয়তো অর্গ্যানিকের প্রবলেম করলাম বা এদিক ওদিক থেকে কিছু প্রবলেম করলাম। এটা হচ্ছে আমাদের শিডিউল। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে ভাই 3খানা ক্লাসে আমাদের 2খানা করে চ্যাপ্টার হচ্ছে। আমাদের টোটাল আছে কটা চ্যাপ্টার? আছে হচ্ছে 10খানা চ্যাপ্টার। তাহলে আমাদের এভাবে টোটাল কটা ক্লাস লাগবে? 15খানা ক্লাস লাগবে হচ্ছে এরকম করতে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। সাফিসিয়েন্ট টাইম, তুই এখানে প্রচুর টাইম পাচ্ছি প্র্যাকটিস করার জন্য। এই জন্যই আমরা একদম বছরের শুরু থেকে শিডিউলভাবে পড়াশোনাটা করে এসেছি। তুই বুঝতেই পারছিস শিডিউলভাবে পড়াশোনা করার ইম্পর্টেন্সটা কোথায়। শুধুমাত্র পড়াশোনা নয়, সব কিছুতেই এটা তুই ফিল করতে পারবি। যাই হোক, চল নেক্সট হচ্ছে তাহলে আমাদের 15টা ক্লাসে লাগলো এরকম। বাকি 5খানা ক্লাসে এখানে হয়তো কোনো দিন ফুল সিলেবাস এক্সাম হবে, হয়তো কোনো দিন এখানে টেস্ট পেপার বা ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার সলভ হবে। এইভাবে তোর জানুয়ারি মাসের শেষে পুরোপুরি এখানে সব কমপ্লিট। জানুয়ারি মাসে তুই নিজের বাড়িতে চলে যাবে আবার 5 তারিখ উঠে, ঠিক আছে? চল, এই হচ্ছে আমাদের আপকামিং শিডিউল, আপকামিং টাইম লাইন। বুঝে গেছিস? আমার মনে হয় না ভাই এখানে কেমিস্ট্রি যেভাবে শেষ হয়েছে অন্য কোথাও তোর এইভাবে অর্গানাইজভাবে কোনো সিলেবাসে আমার মনে হয় না শেষ হয়েছে। আমি লিটারেচার সাবজেক্ট বাদ দিয়ে বলছি,
লিটারের সাবজেক্ট আমার দায়িত্ব নয়, আমি সায়েন্সের সাবজেক্ট বলছি, স্পেশালি সায়েন্সের সাবজেক্ট। আমি অন্য কোনো সাবজেক্টের কথা বলবো না। আমার মনে হয় না অন্য কোথাও এত পরীক্ষাও হয়েছে, তুই এত অ্যামাউন্টে কোশ্চেন অ্যান্সারের সাথে তুই হ্যাবিচুয়েটেড এত অ্যামাউন্টে কোথাও হয়নি। হতে পারে ভাই অন্য জায়গায় মাসে হয়তো একটা হচ্ছে বা 2 মাসে হয়তো একটা হতে পারে, কিন্তু এত অ্যামাউন্টের পরীক্ষা তুই বছরের শুরু থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবে, বছরের শুরু থেকে আমি তো এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, এই জিনিসটা অন্য কোথাও হয়নি, এই গ্যারান্টি আমি তোকে দিতেই পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শিডিউল, এই হচ্ছে আমাদের টাইমলাইন আপকামিং। আমি পুরো টাইমলাইন এডিট করে তোকে পাঠিয়ে দেবো, ওটাও একটা মেগা শিডিউল হবে, মানে আপকামিং পুরো 2 মাস 2.5 মাসের সোজা কথা 20খানা ক্লাসে হচ্ছে আমাদের মেগা শিডিউল। বোঝা গেল? তাহলে ঠিক আছে, তোরা এবার চলে যেতে পারিস। খাতা এবার হেডিং দে, বার কর। আমি তুই বার করে হচ্ছে এখন ডি অ্যান্ড এফ ব্লক, ডি অ্যান্ড এফ ব্লক, ডি অ্যান্ড এফ ব্লক। আচ্ছা চল দেখ, যার কাছে যে যে বই আছে বার করে রাখ, বলেছিলাম আজকে একটু বইটা নিয়ে আসতে। যার কাছে যা বই আছে ডি অ্যান্ড এফ ব্লক যে বইয়ের মধ্যে আছে বার করে রাখ একটু। হ্যাঁ ভাই চল, বিশান টাটা, শোনাবো টাটা, চ। এটা কার ফোন? চল ভাই। আচ্ছা দেখ, ডি অ্যান্ড এ ব্লক পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে বেসিক্যালি তোর প্রিবোর্ড কবে শুরু শোনাবো, কবে শেষ? আর তোর কবে কবে শুরু, শেষ কবে? ডিসেম্বরের 14 তারিখ, তাই তো? ঠিক আছে, ওকে। আর শুধু মেমোরিয়াল জানি, ওকে। আচ্ছা চল দেখ, পিরিয়ডিক টেবিলের মধ্যে ভাই ডি অ্যান্ড এ ব্লক, আমি তুই অলরেডি ডি ব্লকে ডি পার্টের মধ্যে কিছু রিয়াকশন মুখস্থ করেছি। K2CR2O7 এর বুঝতেই পেরেছি ওই রিয়াকশন তোকে মুখস্থ করতে হবে সাইমালটেনিয়াসলি। এবার K2CR2O7 এর বাই ক্রোমেটের ডাইক্রোমেটের স্ট্রাকচার তোকে পড়তে হবে। MnO4 একটা জিনিস আছে, MnO4 মাইনাসেরও স্ট্রাকচার তোকে পড়তে হবে। ঠিক আছে, স্ট্রাকচারগুলো আমি পাঠাবো। আমি আগামী দুদিনে, মানে নেক্সট দুদিনের মধ্যে আমি ডি অ্যান্ড এ ব্লকে তোকে আরও কোশ্চেন পাঠাবো। ঠিক আছে, 30টা মতন হয়তো কোশ্চেন হবে, ওই কোশ্চেন কিন্তু মুখস্থ করতে হবে। ডি অ্যান্ড এ ব্লক মুখস্থ করার পর তুই প্রি বোর্ডের জন্য তাড়াহুড়ো করে হয়তো করতে পারিস, কিন্তু আমার আলটিমেট টার্গেট বোর্ড এক্সাম, সেটা রেখে আমি বাড়িতে মুখস্থ করছি। মুখস্থ করা জিনিস তোকে করতেই হবে। আর তবে শুধুমাত্র যদি তোর পরীক্ষায় ভাবিস যে বোর্ড এক্সামে 70-র মধ্যে তুই শুধুমাত্র ডি অ্যান্ড এ ব্লক পড়ে যাবি আর 70-তে 70 পাবি, আরে ভাই 70 কি ডি অ্যান্ড এ ব্লক থেকে 70 আসবে নাকি? কত আসবে? ডি অ্যান্ড এ ব্লক কত মার্কসের আসবে? 8 মার্কস মোস্ট প্রবাবলি, 8 আছে মার্কস ডিস্ট্রিবিউশন, মোস্ট প্রবাবলি 8 নম্বর আছে হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক থেকে। তাহলে চল খাতার মধ্যে হেডিং দে ডি অ্যান্ড এ ব্লক। তোর কাছে বই বার করা আছে। আচ্ছা দেখ, ডি অ্যান্ড এ ব্লকে আমি তুই আসবো, তার আগে পিরিয়ড টেবিলের একটু বেসিক ফ্রেমওয়ার্কটা এঁকে নিই। এই হচ্ছে আমার পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক। পিরিয়ড টেবিল ডান দিকে আছে, তোর বইয়ের মধ্যে আছে কিনা খোঁজ, তোর বইয়ে পিরিয়ড টেবিল আছে কিনা খোঁজ। বইয়ের মধ্যে পিরিয়ড টেবিল খুঁজছিস? চল খুঁজে পেয়েছিস বইয়ের মধ্যে পিরিয়ড টেবিল? আচ্ছা, এই হচ্ছে আমাদের পিরিয়ড টেবিলের পার্ট, যেখানে আমি যদি দেখাই ভাই গ্রুপগুলো কতগুলো গ্রুপ আছে, 1 2 3 থেকে 12, 3-এর পরে 4 আমি আঁকছি না, 3 থেকে 12 পুরোটা আমি এখানে আঁকলাম। 13 নম্বর, তারপর হচ্ছে এখানে 18, মাঝেরগুলো আমি আঁকিনি। পিরিয়ড যদি আঁকি ভাই 1 2 3 4 5 6 7, হচ্ছে আমার 7খানা পিরিয়ড। ক্লাস 11-এ অলরেডি পড়েছি ভাই, গ্রুপ নাম্বার 1 আর 2 এরা হচ্ছে আমার কি এস ব্লক, 1 2 হচ্ছে আমার এস ব্লক। আমার এখন লাগবে না, সেটা ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই মুহূর্তে আছে, অন্য কোনো বোর্ডে আমার নেই। এস ব্লক কেমিস্ট্রি কোথাওই নেই, যে এই বাণীটা স্বাভাবিকভাবেই আছে। পি ব্লক 13 থেকে 18 হচ্ছে আমার কি ভাই পি ব্লক কেমিস্ট্রির পার্ট। ক্লাস 11-এ ইউজুয়ালি 13 আর 14 থাকতো, আর 15 থেকে 18 থাকতো হচ্ছে ক্লাস 12-এ। যার যার কাছে পুরোনো এনসিইআরটির বই আছে এই মুহূর্তে দেখ, তাদের বইয়ের মধ্যে এখন অবধি পি ব্লক কেমিস্ট্রি আছে। ঠিক আছে, পি ব্লক আছে। 13 থেকে 18 নয়, ক্লাস 12-এর সিলেবাস তো ছিল হচ্ছে 16 থেকে 18, সরি 15 থেকে 18, এটা ছিল হচ্ছে ক্লাস 12-এ। তো এখন তো নেই রিডিউস সিলেবাসের মধ্যে পি ব্লক কেমিস্ট্রি নেই। রিডিউস সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে আমার ডি অ্যান্ড এ ব্লক। আচ্ছা, ডি ব্লক কারা বেসিক্যালি? ডি ব্লক হচ্ছে আমার ভাই এই ডি 13 3 থেকে 12 হচ্ছে আমার ডি ব্লকের পার্ট। তাহলে ডি ব্লক হচ্ছে কোথা থেকে কতটা? 3 থেকে 12, 3 থেকে 12 হচ্ছে তো ডি ব্লক কেমিস্ট্রির পার্ট। ওকে, খুব ভালো কথা। এবার আমি কিছু জনের ছবি আঁকবো। ছবি মানে কি বেসিক্যালি নাম লিখছি, কার কার নাম লিখবো। চল ভাই, এখানে আছে কি আমার স্ক্যান্ডিয়াম, জানি তুই মুখস্থ করেছিস। স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? কত হয় স্ক্যান্ডিয়ামের? 21, তাই তো মুখস্থ করেছি ভাই। স্ক্যান্ডিয়াম
স্ক্যান্ডিয়ামের নিচে কে আছে? স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। তারপরে কে আছে? স্ক্যান্ডিয়ামের পরে হচ্ছে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম, রাদারফোর্ডিয়াম। তোকে একটাও এরকম মুখস্থ করার দরকার নেই, মানে চাইলে তুই করতে পারিস, সেটা তোর নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম, রাদারফোর্ডিয়াম। আমি 12তে চলে গেলাম। 12-এ কি আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কোপারনিশিয়াম আছে ওর নিচে। সিএন আমার লাগবে না। কেন লাগবে না? তার কারণ এগুলো রেডিও অ্যাক্টিভ। অলরেডি ভাই তোর ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার ফিজিক্স পড়েছিস, স্টার্ট করেছিস? নিউক্লিয়ার ফিজিক্স কার কার হয়েছে? নিউক্লিয়ার ফিজিক্স, ফিজিক্সে নিউক্লিয়ার ফিজিক্স পড়েছিস? আর কার কার হয়েছে নিউক্লিয়ার ফিজিক্স? ফিজিক্সে কটা চ্যাপ্টার বাকি আছে? কটা চ্যাপ্টার বাকি আছে ফিজিক্সে? তোর 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 কোন চ্যাপ্টার? নিউক্লিয়ার ফিজিক্স। তোর অর্কদীপ? তোর 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 আচ্ছা দেখ, তুই যখন ফিজিক্সে নিউক্লিয়ার ফিজিক্স পড়বি, যারা যারা পড়েছিস দেখবি ওর মধ্যে তোর অলরেডি ওর মধ্যে দেখেছিস ভাই আলফা ডিকে, বিটা ডিকে এগুলো আছে। আলফা পার্টিকেল এলিমিনেট হলে ভাই আমার কি ফর্ম হবে, বিটা পার্টিকেল এলিমিনেট হলে কি ফর্ম হবে, ওগুলো বেসিক্যালি আগে কেমিস্ট্রির মধ্যে ছিল। নিউক্লিয়ার কেমিস্ট্রি পুরোনো সিলেবাসে দেখতে পাবি নিউক্লিয়ার কেমিস্ট্রির মধ্যে ছিল। এখন ভাই ওটা চলে গেছে হচ্ছে ফিজিক্সের মধ্যে, নিউক্লিয়ার ফিজিক্সে। আলফা পার্টিকেলের এলিমিনেশন, বিটা পার্টিকেল এলিমিনেশন আমার নিউক্লিয়ার কেমিস্ট্রির পার্ট। তো বেসিক্যালি এই যেগুলো আছে তুই পিরিয়ড টেবিল তোর বইয়ের মধ্যে থাকলে দেখতে পেতিস। ইউনিভার্সিটি এখানেই তাকা, এই লাস্ট পিরিয়ডে যারা যারা আছে সবাই হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ। তো রেডিও অ্যাক্টিভিটির ডিসকাশন আমি তুই কেমিস্ট্রিতে আর করি না, ফিজিক্সের মধ্যে গিয়ে করি। পরের লেভেলে হাই লেভেলে গিয়ে হয়তো কেমিস্ট্রিতে করবো, ঠিক আছে? তো রেডিও অ্যাক্টিভিটি আমি তো এখন দেখবো না, কোপারনিশিয়ামকে আমি তো এর মধ্যে দেখছি না, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে আমার তোর পিরিয়ড টেবিলের একটা বেসিক আইডিয়া। আমি আর বাকি সব এখন আঁকবো না, এখানে এখন জেনারেল নলেজের খেলা খেলছি না, ঠিক আছে? এটা অর্গানোসন লাস্ট এলিমেন্ট ভাই, পুরো পিরিয়ড টেবিল আমার এখানে আঁকার দরকার নেই। আমি শুধু গিয়ে তোকে দেখাতে পারি, কী লাভ হবে? তুই বলবি বাহ স্যারের মুখস্থ, আমার তোর কোনো লাভ হবে না এই মুহূর্তে। আমি চাইলে এখন পুরো দেখতে পারি, একে তো কী লাভটা হবে, ঠিক আছে? চল দেখ তাহলে এই হচ্ছে আমার ভাই বেসিক পিরিয়ড টেবিলের পার্ট। এখন ল্যান্থানাম ভাই আমি একদম শুরু চলে যাবো ডাইরেক্ট এফ ব্লক মধ্যে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এদের কেন বলে এরকম ব্লক ব্লক কেন বলে? তার কারণ হচ্ছে ভাই লাস্ট ইলেকট্রনটা মানে ভ্যালেন্স ইলেকট্রনটা আমার কোথায় ঢোকে? ওই সেলে ঢোকে, ঠিক আছে? এস সাবশেলে ঢোকে, ওই জন্য হচ্ছে এস ব্লক। পি ব্লক মানে কি? পি সাবশেলে ঢুকবে। ডি ব্লক মানে ডি সাবশেলে ঢুকবে। এফ ব্লক মানে এফ সাবশেলে ঢুকবে। এই জন্য হচ্ছে ভাই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক নামটা আমার হয়েছে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে দেখ স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 21। ইট্রিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? না দেখে বলবো, মানে এটা দেখে বলবো, পিরিয়ড টেবিল দেখে বলবো। কত হবে? স্ক্যান্ডিয়াম থেকে ইট্রিয়ামের মধ্যে কতজন আছে? 18 জন আছে, ঠিক আছে? 18 তাহলে কত হচ্ছে ভাই? 18। তাহলে ইট্রিয়ামের কত হবে? 21 + 18 39। ইট্রিয়ামের নিচে কে আছে? ল্যান্থানাম। ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার কত হবে? 39 + 18 কত হয়? 39 + 18 57, ঠিক আছে? তার মানে আমার ল্যান্থানামের হচ্ছে 57। খুব ভালো কথা। ল্যান্থানামের পর হচ্ছে আমার 57, ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 57। জিরকোনিয়ামের কত হবে অ্যাটমিক নাম্বার? জিরকোনিয়াম জেড আর দেখতে পাচ্ছি, জেড আর কত হবে অ্যাটমিক নাম্বার? 40 এক্স্যাক্টলি ভাই। কেন? আরে ইট্রিয়ামের কিছুক্ষণ আগে 39 বললাম, ওর পরেরটা তো আমার 40 হবেই। তাহলে জিরকোনিয়াম হচ্ছে 40। তাহলে বল হ্যাফনিয়ামের কত হবে? ল্যান্থানামের ছিল 57, হ্যাফনিয়াম কত হবে? না ভাই ওটা আর 58 হবে না। তার কারণ কি? ল্যান্থানাম থেকে হ্যাফনিয়ামের মধ্যে এই জায়গায় ভাই 14টা এলিমেন্ট আছে, ঠিক আছে? ল্যান্থানাম থেকে হ্যাফনিয়ামের মধ্যে 14খানা এলিমেন্ট আছে। আচ্ছা কোন 14টা এলিমেন্ট? চল দেখ, সিরিয়াম, সিরিয়াম থেকে লুটেশিয়াম, এই 14 জন হচ্ছে আমার ভাই ল্যান্থানামের পরে আছে, ঠিক আছে? ল্যান্থানামের পরে এই 14 জন আছে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত। আচ্ছা এই 14 এরা কেন ভাই আছে? আরে ভাই দেখ সিম্পলি পিরিয়ড টেবিল বানিয়েছিলাম যখন ক্লাস 9-10 যখন পড়েছিস, পিরিয়ড টেবিলে আমার বানানোর মেন ফান্ডা কি ছিল? গ্রুপ ওয়াইজ ওদের প্রপার্টি সেম থাকে বা প্রপার্টির ইনক্রিজ বা ডিক্রিজ আমার সেম হয়, সিমিলারিটি সেম থাকে। এটাই হচ্ছে আমার পিরিয়ড টেবিল বানানোর মেন ফান্ডা। গ্রুপ ওয়াইজ আমার ওদের প্রপার্টি সিমিলার থাকে, তাই না? হ্যাঁ ভাই। গ্রুপ 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সব হচ্ছে অ্যালকালি মেটাল, ওরা ওয়াটারের সাথে সেম টাইপের রিয়াকশন করবে, হাইড্রক্সাইড বানাবে। গ্রুপ নাম্বার 17 আমার কি আছে ভাই? হ্যালোজেনগুলো আছে, হ্যালোজেনগুলো আমার সেম সেম টাইপের রিয়াকশন করে। এই তো আমার পিরিয়ড টেবিলের গ্রুপ বানানোর ফান্ডা। তো ল্যান্থানামের পরে যে 14 জন আছে সেই 14 জনের প্রপার্টি আমার কার সাথে সিমিলার হয়? ল্যান্থানামের সাথে সিমিলার হয়। এই জিনিসটা আমি ক্লাস 11-এও শুনেছি, আমি তো বলেছিলাম এখানে। যাই হোক এইবার দেখ ল্যান্থানামের পরে যে 14 জন আছে তোর মনে তাহলে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি জানি ভাই ল্যান্থানামের পরের 14 জনকে আমার ইউজুয়ালি কি সেম গ্রুপে প্লেস করা উচিত? গ্রুপের মধ্যে যদি আমি প্লেস করতাম তাহলে আমার লাভটা কি হতো? লাভ হতো ভাই একটা গ্রুপে দেখতে পেতাম। ক্ষতি কি হতো? আননেসেসারি পিরিয়ড টেবিলটা লম্বা হয়ে যেত, একটা অদ্ভুত রকমের চেয়ার হতো। বুঝতে পেরেছিস তো? তাহলে ভাই ল্যান্থানামের পরে 14 জন আছে যাদের প্রপার্টি আমার ল্যান্থানামের সাথে সিমিলার, আমি জানি ওদের প্রপার্টি সিমিলার, তাহলে ওই জন্য ওদেরকে আর ভাই এরকম নিচে মানে হরাইজন্টালি লাইনকে কি করা হয়েছে? ভার্টিক্যালি ওই 16 জনকে আলাদা করে প্লেস করে দেওয়া হয়েছে হচ্ছে এখানে, ঠিক আছে?
ভার্টিক্যালি 16 জনকে, ল্যান্থানামের পরে 16 জনকে নিচে প্লেস করে দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ ভাই ওকে। সিমিলার হতে অ্যাক্টিনিয়ামের পরেও ভাই 14 জন আছে, অ্যাক্টিনিয়ামের পরেও 14 জন আছে। সেই 14 জনের প্রপার্টি হচ্ছে আমার অ্যাক্টিনিয়ামের সাথে সিমিলার। একই ব্যাপার ভাই, আমার যদি অ্যাক্টিনিয়ামের সাথে প্রপার্টি সিমিলার হয়, লম্বালম্বি রাখলে আমার জায়গা বেশ মানে বড় হয়ে যেত, জায়গা আননেসেসারিলি ওয়েস্ট হতো, ওই জন্য আমি ওদেরকে হরাইজন্টালি না রেখে ভার্টিক্যালি নিচে প্লেস করে দিয়েছি। বুঝতে পেরেছিস? অ্যাক্টিনিয়ামের পরে কে আছে? আচ্ছা, অ্যাক্টিনিয়ামের পরে কে আছে তার আগে আসার জন্য আমি বলি অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? কত হবে অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার? 57 ল্যান্থানাম প্লাস 14, এই যে লুকিয়ে আছে 57 প্লাস 14 প্লাস 18, এখানে তো 18টা আছে, এটা তো আমি জানি, এখানে 18টা আছে। তাহলে 57 প্লাস 32 কত হচ্ছে? 89। তাহলে ভাই অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 89। প্লিজ বলিস না আমি কিছুই বুঝি না, তুই ক্লাস 12-এর সিনিয়র এখন, প্লিজ বলিস না কিচ্ছু বুঝিস না তুই, ঠিক আছে? অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হচ্ছে? 89। এই অ্যাক্টিনিয়ামের পরে ভাই আরও 14 জন আছে। কারা কারা? এটা হচ্ছে ভাই থোরিয়াম থেকে স্টার্ট হচ্ছে, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ঠিক আছে? এই নামগুলো তোকে মনে রাখতে সাধারণত হবে না, অন্তত অ্যাক্টিনিয়ামের পরে তো মনে রাখতেই হবে না। থোরিয়াম থেকে লরেন্সিয়াম এই 14 জন আছে। তারপরে আমার কি আসছে ভাই? রাদারফোর্ডিয়াম। রাদারফোর্ডিয়াম আমার রেডিও অ্যাক্টিভ, ওই জন্য ওর প্রপার্টি আমি এখন স্টাডি করবো না। তাহলে এই যে ভাই অ্যাক্টিনিয়ামের পরে যাওয়ার সিমিলারিতে 14 জন প্লেস করেছি, খুব ভালো কথা। এইবার দেখ ল্যান্থানামের পরের যে 14 জন, ওদের প্রপার্টি আমার ল্যান্থানামের সাথে সিমিলার হয়, ওই জন্য ল্যান্থানামের পরের 14 জনকে আমার বলা হচ্ছে ল্যান্থানাইড অর ল্যান্থানয়েড। বোঝা গেল? ল্যান্থানামের পরের 14 জন এদের প্রপার্টি যেহেতু আমার ল্যান্থানামের সাথে সিমিলার হয়, ওই জন্য ওদেরকে কী বলে? ল্যান্থানাইড অর ল্যান্থানয়েড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। অ্যাক্টিনিয়ামের পরের যে 14 জন ভাই, ওদের প্রপার্টি আমার কার সাথে সিমিলার হয়? অ্যাক্টিনিয়ামের সাথে সিমিলার হয়, ওই জন্য ওদেরকে বলে অ্যাক্টিনাইড অর অ্যাক্টিনয়েড। অ্যাক্টিনাইড অর অ্যাক্টিনয়েড, ঠিক আছে? একই ব্যাপার, অ্যাক্টিনাইড অর অ্যাক্টিনয়েড। হ্যাঁ কি বলছিস? আচ্ছা, তাহলে বুঝেছিস? অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড। ল্যান্থানাম কি তাহলে? ল্যান্থানাইড। আর দেখ ভাই আগের কনসেপ্ট ওয়াইজ ল্যান্থানামকে ল্যান্থানাইড বলতাম না, কিন্তু এখন ল্যান্থানামের যেহেতু প্রপার্টি ফলো করে, তাহলে ল্যান্থানামকে ওদের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস তো? ল্যান্থানামকেও ল্যান্থানাইডের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। তুই মডার্ন পিরিয়ড টেবিল খুলে ছবি খুলে দেখবি, দেখ ল্যান্থানামকে এই জন্য সবুজের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস? ল্যান্থানামকে ল্যান্থানাইডের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, অ্যাক্টিনিয়ামকে অ্যাক্টিনাইডের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। মানে প্রথম জনকে স্টার্ট করে বাকিদের প্রপার্টি এবার ওদেরকে ফলো করছে। বোঝা গেল? তাহলে হচ্ছে আমার ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ক্লিয়ার? চল বুঝলাম। তাহলে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড আমি তুই বুঝতে পেরেছি কারা কোথায় আছে, পজিশন কোথায় আমার বোঝা গেছে। তাহলে কি পড়তে চলেছি সেটার পজিশন আমি তুই বুঝতে পারলাম। এখন দেখ ভাই এই যে এতগুলো মেটাল আমার তোর আছে পিরিয়ড টেবিলের মধ্যে, তার মধ্যে দেখ ডি ব্লকে কিছু আছে, এফ ব্লকেও কিছু আছে, এস ব্লকে আছে, পি ব্লকে আছে। এস ব্লক পি ব্লক তো আমার তোর এখনকার পার্ট নয়। আচ্ছা দেখ ডি ব্লকের মধ্যে যারা আছে ভাই, আমি দেখি ডি ব্লকের মধ্যে কারা আছে। স্ক্যান্ডিয়াম আছে, আমি তো চিনি ভাই, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, এদেরকে নিয়ে তো আমি অন্তত কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে তো খেলেইছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে তুই করেছিস ভাই। ডি ব্লকের এলিমেন্টগুলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বলে একটা টার্ম, এই টার্মটা মনে আছে? আমি ক্লাস 11-এ পিরিয়ড টেবিল চ্যাপ্টারে তোকে কোশ্চেন করতো, রাইট দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, সব তোর ক্লাস 11-এ আসতো। আমি তোকে ক্লাস 12-এ পাঠিয়েও দিয়েছি, ডি অ্যান্ড এ ব্লক থেকে আমার পাঠানো আছে, দেখবি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমি 4টেই পাঠিয়ে দিয়েছি, তোর কাছে যা আছে পাঠানো আছে। ডি ব্লকের পাঠানো আছে, এ ব্লকের পাঠানো আছে, ল্যান্থানাইডের পাঠানো আছে, অ্যাক্টিনাইডের পাঠানো আছে, ল্যান্থানামের পাঠানো আছে, এইগুলো পাঠানো আছে তোকে বহুদিন আগে, ডি অ্যান্ড এ ব্লক। এইবারে দেখ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে আসে, কীভাবে আসে সেগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তাহলে তোকে বলছি ক্লাস 11-এর রেসপেক্টে একটু দেখছি জাস্ট। ক্লাস 11-এ কী করতাম? স্ক্যান্ডিয়াম, আচ্ছা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বলে ফেল। ওই 1:2 থেকে স্টার্ট করতে হবে না ভাই। ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কবে যা বলতে গেলে তোকে বলার দরকার নেই যে ভাই ইন্ডিয়া কবে হেরেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, ঠিক আছে? 4:3:1, তাই তো ভাই? 4:3:1। স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার কি 4:3:1। পরের জনেরটা কী হবে? ইট্রিয়ামের 4:3:2 আমি জানি ভাই। জিঙ্কের কী হবে? 4:3:10। দেখ সবাই কি তার মানে S2 তারপরে ডিতে সিম্পল 10 না ভাই, এর মাঝখানে আমি জানি ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের কী হয়? 4:1:3:5। তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এভাবে আমি দেখেছিলাম, ক্লাস 11-এ দেখা আছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে লিখতাম বলতো? দেখ ভাই আমার স্ক্যান্ডিয়ামের ভ্যালেন্সিয়াল কোনটা, স্ক্যান্ডিয়ামের আলটিমেট ভ্যালেন্সিয়াল কোনটা? ও তো অবশ্যই ভাই 4 নাম্বার শেলটাই তো আউটার মোস্ট শেল, আউটার মোস্ট শেল হচ্ছে 4 নাম্বার শেল, ঠিক আছে? আউটার মোস্ট শেল হচ্ছে 4 নাম্বার শেল। 4 নাম্বার শেলে আগে ইলেকট্রন ঢুকেছে, কেন ঢুকেছে সেগুলো আমার তো 12-এর পর না, সেগুলো 11-এ পড়েছিলাম। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার আউবাউ প্রিন্সিপাল পড়েছিলাম, N+L সব পড়া আছে ক্লাস 11, ওগুলো আমি তো এখন পড়বো না, ঠিক আছে? 4S আমার আগে ঢুকবে, তারপরে 3Dতে ঢুকবে। এইবারে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় আমি তুই চাইলে দেখ 4Sকে আগে লিখতে পারি, 3Dকেও আগে লিখতে পারি। চাইলে আমি এটাকে এরকম লিখতে পারতাম 3D1 4S2, অনেক বইতে লেখা আছে। ওটা কিসের বেসিসে লেখে বলতো? ওটা লেখা হচ্ছে সিম্পল শেলের বেসিসে। শেল 1 নাম্বার শেলেরগুলো আগে লিখবো,
তারপরে 2 নাম্বার শেল লিখবো, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার। আমি তুই নর্মালি কীভাবে লিখি, আমি তুই না অনেক বইতে এভাবেও লেখে এনার্জির বেসিসে। 4sটা আগে লিখলাম কারণ 4sের আমার এনার্জি কম, 3Dর এনার্জি বেশি। এনার্জির বেসিসে আমি তুই লিখবো কেন, কারণ ভাই সব রিয়াকশন আমার এনার্জির বেসিসে হয়, তো তাহলে এনার্জির বেসিসে লিখলে আমার তোর করতে সুবিধা হবে, ওই জন্য এনার্জির বেসিসেই লেখে ম্যাক্সিমাম জায়গায়। কোনো কোনো বইতে তাহলে ভাই 4sকেও আগে লিখতে পারে, কোনো বইতে 3Dকেও আগে লিখতে পারে, একই ব্যাপার, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে দেখ, এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে আমার কি 4 নাম্বার শেল। কেন 4 নাম্বার? আরে ভাই স্ক্যান্ডিয়াম আউটার মোস্ট শেল 4 হবে, কেন হবে? কারণ 4 নাম্বার পিরিয়ড। আমি জানি ভাই 9 বা 10 পড়েছি, যতগুলো পিরিয়ড থাকে ততগুলোই শেল থাকে, ক্লাস 9 পড়েছিলাম। তাহলে ভাই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বলতো, এনএস, এসের মধ্যে কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে ডিতে, কোথাও একটা কোথাও দুটো, তাহলে NS 1 to 2। আর কি হলো বলতো, দেখ এটা তো আমার 3D, তার মানে হচ্ছে 4 - 1, তাহলে এটা গেলে n-1। ডিতে কটা ঢুকতে পারে, 1 থেকে 10। NS 1 to 2, n-1, D 1 to 10। এটা হচ্ছে আমার ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তোকে কিন্তু পরীক্ষাতে লিখতে দেবে ভাই, মুখস্থ করে চলে যাবে বাড়ি থেকে একদম। তাহলে NS 1 to 2, n-1, D 1 to 10, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সিমিলার হতে তাহলে এই হচ্ছে আমার ডি ব্লকের, তোকে এখনও দেবে, পরীক্ষাতে দেবে কিন্তু এই কোশ্চেন। এইবার আমি চলে যাবো হচ্ছে, চল দেখি ইট্রিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল। ইট্রিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল, স্ক্যান্ডিয়ামের ঠিক নিয়েছে যে ইট্রিয়াম, ওয়াই কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন, 5s2-4d1। এক্স্যাক্টলি একটা করে শেল বাড়ছে, 5s2-4d1। ইট্রিয়ামের পরে যে আছে জিরকোনিয়াম, তার কী হবে ইলেকট্রনিক কনফিগারেশন, 5s2-4d2, 5s2-4d2 হবে। ইট্রিয়ামের নিচে গেছে ল্যান্থানাম, ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল বল বল, 6s2-5d1। ঠিক আছে, ল্যান্থানামের হলো কত ভাই, 6s2-5d1। ল্যান্থানামের পরে কি আছে, ল্যান্থানামের পরে কি আছে, সিরিয়াম। ল্যান্থানের পরে আছে সিরিয়াম, বুঝছিস নাকি? ল্যান্থানের পরে সিরিয়াম আছে, এই তো ভাই বড় বড় করে এখানে লিখে রেখেছি। ল্যান্থানের পরে আছে হচ্ছে সিরিয়াম। সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, 6s2-5d2 আর হবে না। তার কারণ কি ভাই, তার কারণ হচ্ছে এইখানে ভাই আমার প্রথমবারের জন্য 4f ঢুকবে। 4f, 3f কেন এক্সিস্ট করে না, 4f কেন এক্সিস্ট করে, এগুলো সব আমার ক্লাস 11-এর কোশ্চেন, ওই কোশ্চেন আমি তো এখন ডিল করবো না। ঠিক আছে, আমার এখন যেটুকু লাগবে আমি সেটুকু পড়বো, সিম্পল। আমি এখন ডিএনএ ব্লকের মধ্যে পিএইচডি করতে এখানে বসিনি। ঠিক আছে, তাহলে 4f 3f কেন এক্সিস্ট করে, ওগুলো ক্লাস 11-এর কোশ্চেন। 4f ভাই ঢুকলো, তাহলে কোথা থেকে ঢুকলো, ল্যান্থানামের পর থেকে আমার 4f ঢুকে গেছে। এইবারে ভাই ল্যান্থানামের পরে আছে সিরিয়াম, সিরিয়ামে ইলেকট্রনটা ঢুকবে হচ্ছে কোথায়, 4f এর মধ্যে আমার ইলেকট্রন ঢুকলো। সিরিয়ামে কিন্তু আমার 4f ইলেকট্রন ঢুকলো, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সিরিয়ামে ইলেকট্রন কোথায় ঢুকেছে, 4f এর মধ্যে আমার ইলেকট্রন ঢুকেছে। 4f এইবারে ক্লাস 11-এ পড়েছিলাম, এস সাবশেলে কটা অরবিটাল থাকে, একটা অরবিটাল। পি সাবশেলে কটা অরবিটাল থাকে, 3টে অরবিটাল, দেখ 2টো বাড়িয়ে দিলাম। ডি সাবশেলে কটা অরবিটাল থাকে, 5টা থাকে, আরও 2টো বাড়ালাম। এফ সাবশেলে কটা থাকে, 7টা থাকে, আরও 2টো বাড়লাম। একটা অরবিটালে কটা করে ইলেকট্রন ঢোকে, 2টো করে। তাহলে ভাই 7খানা অরবিটালে কটা করে ঢুকবে, টোটাল 14, বুঝলি? এই ভাই আস্তে আস্তে আমার কী হবে বলতো, এই যেখানে F1 দেখিয়েছিলাম তো, F7 হয়ে আমার F14 অবধি যাবে। F14 অবধি যাবে মানে কি বুঝতেই পারছিস, এই 14খানা ইলেকট্রন হচ্ছে, 14খানা এলিমেন্ট আমার ওই জন্য এসছে, 14খানা ইলেকট্রন ঢুকছে। তাহলে ওই যে ভাই ওদের ক্ষেত্রে ইলেকট্রনগুলো আমার কোথায় ঢুকলো, ঢুকলো হচ্ছে 4f এর মধ্যে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ওইগুলো হচ্ছে আমার কি বলতো, এফ ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? এফ ব্লক এলিমেন্ট তাহলে কে ভাই, এফ ব্লক এলিমেন্ট হচ্ছে ল্যান্থানামের পর থেকে স্টার্ট হলো, ওই যে 14 জন, ওরা হচ্ছে আমার এফ ব্লক এলিমেন্ট, বুঝেছি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে প্রশ্ন হচ্ছে ল্যান্থানাম কি এফ ব্লক এলিমেন্ট? না ভাই, ল্যান্থানাম এফ ব্লক এলিমেন্ট না, ল্যান্থানাম কিন্তু আমার ডি ব্লক এলিমেন্ট। তার কারণ কি, ল্যান্থানামে ইলেকট্রন আমার ঢুকেছে ডিতে, বুঝেছিস? বুঝলাম, ক্লিয়ার? সিমিলার হতে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামের পরে 14 জন ভাই। অ্যাক্টিনিয়ামের পরে ইলেকট্রনগুলো কোথায় ঢুকবে, কত নাম্বার এফে, 5f এক্স্যাক্টলি। তাহলে ভাই ওদের ক্ষেত্রে আমার ওটা কি হবে, অ্যাক্টিনিয়ামের পরের 14 জন, ওরাও হচ্ছে আমার হবে এফ ব্লক এলিমেন্ট, বাট অ্যাক্টিনিয়াম কিন্তু আমার ডি ব্লক এলিমেন্ট, বুঝলি? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এফ ব্লক এলিমেন্ট কারা, ডি ব্লক এলিমেন্ট কারা, আমার তোর বেসিক আইডিয়া হয়ে গেছে। সিমিলার হতে এফ ব্লক এলিমেন্টগুলোরও আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে। আছে ভাই, একদম মুখস্থ করবো। ওই এফ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তোকে পাঠানো আছে, ঠিক আছে? মুখস্থ করে ফেলবি কিন্তু, ক্লিয়ার? n-2f সামথিং টু সামথিং হবে, ওটা একদম মুখস্থ করবি, ঠিক আছে? চল, আচ্ছা তাহলে আমি বুঝলাম ভাই, ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম বোঝা গেছে। এইবারে দেখ এফ এর মধ্যে ঘর আছে 7টা ঘরে ভাই, টোটাল 14টা ইলেকট্রন ঢুকতে পারে। আমি ক্লাস 11-এ পড়েছিলাম মনে আছে, হাফ ফিল্ড, ফুললি হাফ ফিল্ড শেল, ফুললি ফুল ফিল্ড শেল। এদের ভাই আমার কি হয়, স্টেবিলিটি বেশি হয়। ওই যে ভাই যার জন্য আমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 3d5 4s1। ডিতে আমার 5খানা ইলেকট্রন গেল, স্টেবিলিটি বেশি ক্রোমিয়াম। কপারে আমার কি হয় ভাই, 4s1 3d10, একই কারণে। তাহলে সিমিলারলি ভাই ওই এফ এর মধ্যেও আমার কি হবে, এফ এর মধ্যে যদি আমি তুই যাই, কোথায় যাব, এফ এ 7খানা ঘর, এফ এর মধ্যে যদি প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন যায় ভাই, তাহলে আমার কি হবে দেখ, এটা হচ্ছে F7,
এটা হবে F7, এটা আমার ফুললি হাফ ফিল্ড, তাহলে এরও স্বাভাবিকভাবে আমার স্টেবিলিটি বেশি হবে, বুঝতে পেরেছিস? চল এবার বইয়ের মধ্যে বার কর, বইয়ের মধ্যে তুই খোঁজ দেখি কোথায় আছে। দেখ ল্যান্থানামগুলো দেখ ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, ল্যান্থানামগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেখ বইয়ের মধ্যে দেওয়া আছে, বার কর দেখি কোথায় আছে। খোঁজ দেখি, পুরনোর সাথে নতুন বই হতে মিলবে না এনসিআরটি। পুরনো বইতে খোঁজ খুঁজে থাকলে সুন্দর করে ল্যান্থানামগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে বড় করে, বার কর। আর তোর বইয়ের মধ্যে বার কর, যার যার কাছে যে বই আছে বার কর। আর যার কাছে বই নেই একটু পাশের জন্য একটা দেখ, আমার মনে হয় পাশের জন বই দেখাবে, ঠিক আছে? এতটা নিষ্ঠুর এখানে কেউ নেই যে বই দেখাবে না। ল্যান্থানামগুলো দেখ সুন্দর করে ইলেকট্রনিক কনফিগারেশন সব লেখা আছে, খুঁজে থাক খুঁজে থাক, সুন্দর করে সব ল্যান্থানামগুলো সব ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে লেখা আছে। পেয়েছিস ভাই, খুঁজে পেয়েছিস? পাওয়া গেছে খুঁজে পেয়েছিস? হ্যাঁ ভাই চল খুঁজে পেলাম, যে যে পেয়েছি একটু ভাই পেজ নাম্বারটা বলে দিই, বাকিদের সাহায্য কর। পয়েন্ট নাম্বারটা বলে দে, কত পয়েন্ট নাম্বার? পাওয়া গেছে? চল ল্যান্থানাম ইলেকট্রনিক কনফিগারেশন সুন্দর করে টেবিলের মধ্যে দেওয়া আছে, পেয়েছিস সবাই? আচ্ছা চল, পেয়েছিস? পাওয়া গেছে সবার? তুই তাহলে পাশের জন্য এটা দেখ, শুধু ইলেকট্রনিক কনফিগারেশন দেখবি, আর কিছু করতে হবে না। আচ্ছা দেখ, এইবারে ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে আমার মেন ফান্ডটা কি? মেন ফান্ডটা হচ্ছে আমার হাফ ফিল্ড খুঁজবো। দেখ একটা কোশ্চেন, চল খাতার মধ্যে কোশ্চেনটা লেখ, খাতা বার করেছিস, খাতার মধ্যে কোশ্চেন লেখ। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? আচ্ছা, এই সিরিয়াম থেকে লুটেশিয়াম প্রত্যেকটা নাম তুই ধর বাড়ি গিয়ে আজকে মুখস্থ করে ফেললি, কোনো লাভ নেই, মুখস্থ করতে হবে না ভাই, দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল এবং লেখ ক্যাপিটাল ই স্মল ইউ, ক্যাপিটাল ই স্মল ইউ, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার হচ্ছে 72, সব কিচ্ছু লিখতে হবে, তুই শুধু ইউ লেখ। ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়াম, ইউরোপিয়াম, ঠিক আছে? এই সরি 72 না ভাই, ওটা রাদারফোর্ডিয়াম হ্যাপনিয়ামের সাথে হয়ে গেছে 63, তোকে লিখতে হবে না, অ্যাটমিক নাম্বার লিখতে হবে না। ইউরোপিয়াম মাথায় +2 লিখেছিস, অ্যান্ড ইউরোপিয়াম +3, ইউরোপিয়াম +2 অ্যান্ড ইউরোপিয়াম +3, কোনটা বেশি স্টেবল? ওকে চল বই বার কর, বইয়ের মধ্যে চলে যায় ইলেকট্রনিক কনফিগারেশন, ক্যাপিটাল ই স্মল ই, বইটা খুল, বইটা খোল। চল বই খুলেছিস, বইয়ের মধ্যে ল্যান্থানামগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, তার মধ্যে তুই বার কর। দেখ ক্যাপিটাল ই স্মল ইউ, অ্যাটমিক নাম্বার 63, দেখতে পাচ্ছিস? 63 নামটা তোকে মনে রাখতে হবে ইউরোপিয়াম, আর 63 ইলেকট্রনিক কনফিগারেশনটা তোকে মনে রাখতে হবে 4f7 6s2, মার্ক করেছিস? 4f7 6s2 মার্ক করা হয়েছে, করেছিস? ইউরোপিয়াম 4f7 6s2 মার্ক করলাম। এটা এমন কিছু বিগ ডিল না যার কাছে বই নিয়ে সে খাতার মধ্যে লিখে রাখবে, এতটা অলস হলে তো আমার কিছু করার নেই, যদি কেউ লেজি হয় তাহলে আমি কি বলবো? 4f7 6s2, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ ইউরোপিয়াম +2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? আমি দেখ একইভাবেই এস থেকে বার করলাম, 6s থেকে আমার প্রথম দোকানে বেরিয়ে গেল, তাহলে কি হলো ভাই? 4f7 6s0 হয়েছে। ল্যান্থানাম ইউরোপিয়াম +2, ইউরোপিয়াম +3 কি হলো? এফ থেকে বেরোলো, আমার কি হচ্ছে ভাই? 4f6, 4f6 বেসিক্যালি 6s0 আর বলবো না, 4f6। এইবারে দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি? অবভিয়াসলি আমার 4f7, তার কারণ কি ভাই? এই যে হাফ ফিল্ড পুরোপুরি ক্লিয়ার, বুঝেছিস? তাহলে ইউরোপিয়াম +2 আর ইউরোপিয়াম +3 এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি? ইউরোপিয়াম +2 হচ্ছে আমার মোর স্টেবল, তাহলে খাতার মধ্যে লিখে রাখ, জাস্ট লিখে রাখবি ইউরোপিয়াম +2, তার কারণ কি? অ্যান্সারটা লিখে রাখবি হাফ ফিল্ড, হাফ ফিল্ড 4f সাবশেল, হাফ ফিল্ড 4f সাবশেল, ইউরোপিয়াম +2 হচ্ছে আমার অ্যান্সার, তার রিজনটা কি? হাফ ফিল্ড 4f সাবশেল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, হাফ ফিল্ড 4f সাবশেল। আচ্ছা নেক্সট দেখ, তাহলে ভাই আমি এখানে ছবি আঁকছি, কার কার ছবি আঁকবো? ইউরোপিয়াম +3, ইউরোপিয়াম +3 আমার কি হলো? 4f6, আর ইউরোপিয়াম +2 আমার কি হলো? 4f7। আচ্ছা এইবারে দেখ, তোকে বল ইউরোপিয়াম +3 থেকে ইউরোপিয়াম +2 আসতে হলে তোকে কি করতে হবে? কি করতে হবে? ইলেকট্রন নিতে হবে, তাই তো? একটা ইলেকট্রন নিতে হবে। আচ্ছা বল ইলেকট্রন নেওয়া মানে অক্সিডেশন হওয়া না রিডাকশন হওয়া? রিডাকশন হওয়া। দেখ ভাই ইউরোপিয়াম +3 তো আমার স্টেবল না, ও ইউরোপিয়াম +2 তে কনভার্ট হতে চাইবে, তাহলে নিজে আমার কি হবে? অক্সিডাইজ না রিডিউসড? বল বল বল, নিজে আবার হচ্ছে রিডিউস, কারণ কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে রিডাকশন হওয়া। তাহলে ইউরোপিয়াম +3 রিডিউসড হয়ে ইউরোপিয়াম +2 তে চলে যাবে, খুলে রেখে দিলে স্বাভাবিকভাবেই। তাহলে বল ইউরোপিয়াম +3 অক্সিডাইজিং না রিডিউসিং এজেন্ট? নিজে হলো রিডিউস, তার মানে হচ্ছে আমার কি? অক্সিডাইজিং এজেন্ট, বোঝা গেল? তাহলে ভাই ইউরোপিয়াম +3 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। এইখান থেকে একটা কোশ্চেন আসে, কি কোশ্চেন? লিখে রাখ, হোয়াই ইউরোপিয়াম +3 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, হোয়াই ইউরোপিয়াম +3 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। হোয়াই ইউরোপিয়াম +3
is an oxidizing agent. Why europium plastic is an oxidizing agent? বোঝা গেছে? তাহলে ভাই এই হচ্ছে আমার মেন ফান্ডা। ভাই শেলের গল্প হাফ ফিল্ড ফুল ফিল্ড এই কোশ্চেনে তোর পরীক্ষাতে আসবে, আমি এগুলো পাঠিয়ে দেবো। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে খাতার মধ্যে আবার হেডিং দে, লেখ ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন এই জিনিসটা ভাই আমি ক্লাস 11এও পড়েছিলাম, আমি তোকে এখন ডিটেলসে বোঝাবো না, যতটুকু আমার লাগবে ক্লাস 12 পার্সপেক্টিভে ততটুকুই বলবো। ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখবি তোকে ক্লাস 12 ওঠার সময় একটা বিশাল বড় মেসেজ পাঠিয়েছিলাম, যার মধ্যে বলেছিলাম কোন কোন টপিক তোকে পড়তে হবে ক্লাস 11 থেকে, তার মধ্যে এই জিনিসটা ছিল ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন ঠিক আছে, যা ইচ্ছা লেখ, ডি ডি ঠিক আছে, ল্যান্থানাইট কন্ট্রাকশন। দেখ ভাই বেসিক্যালি তোকে যদি বলি কি বলবো, এদিকে তাকা। ক্লাস 11 একটা জিনিস পড়েছিলাম শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট মানে কি? শিল্ডিং এফেক্ট মানে আমি তোকে শর্টে এখন বলবো যতটুকু লাগবে। শিল্ডিং এফেক্ট কেন কোথা থেকে আসলে সেটা এখন বলা যাবে না। যদি মনে হয় ক্লাস 11 পার্ট দেখতে যাস আমাকে বলবি, আমি তোকে ক্লাস 11 এই বছরের ক্লাস পাঠিয়ে তুই দেখিস। দেখ ভাই এই যে সিরিয়ামে আমি গেলাম, সিরিয়াম থেকে তার আমি গেলাম কোথায়, লুটেশিয়াম। সিরিয়ামের আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 58, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ভাই এফে আমার একখানা ইলেকট্রন আছে সিরিয়ামে। লুটেশিয়ামে আমি যাবো 4f আমার কটা হবে 14। আচ্ছা বলতো সিরিয়ামের পরে যে আসবে, সিরিয়ামের পরে আমার কি আছে তুই বই দেখে বল, সিরিয়ামের পরে কি আছে? প্রেসিডোমিয়াম ঠিক আছে, প্রেসিডোমিয়াম, সিরিয়াম, প্রেসিডোমিয়াম, নিওডিমিয়াম, প্রোমেথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, এরকম চলছে ঠিক আছে। সিরিয়ামের পরে হচ্ছে আমার ভাই প্রেসিডোমিয়াম। এইবারে তুই সিম্পলি ভাব প্রেসিডোমিয়াম আমার কিভাবে ফর্ম হয়েছে, দেখ এদিকে দেখা, দেখবি এদিকে সিরিয়ামের সাপোজ এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এফে ধর আমার একখানা ইলেকট্রন আছে। এইবারে আমি তোকে এই কিছুক্ষণ আগে বলছিলাম নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট, নিউক্লিয়ার ফিজিক্সে তুই কি নিয়ে ডিল করিস, নিউক্লিয়াস নিয়ে ডিল করিস। তুই কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সে ভাই ইলেকট্রন নিয়ে কিচ্ছু তুই ডিল করিস না, তুই করিস হচ্ছে ভাই নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াসে চেঞ্জ করবি, প্রোটন নিউট্রন এসব তুই নিউক্লিয়াসে করতে পারবি। দেখ আমি ভাই সিরিয়াম থেকে যদি পরেরটাতে যদি যেতে এই প্রেসিডোমিয়াম, তাহলে আমার কি করতে হবে, প্রোটন তো ফার্স্ট অফ অল একটা বাড়াতেই হবে। প্রোটন না বাড়ালে অ্যাটমিক নাম্বার কীভাবে চেঞ্জ হবে? তাহলে ওই কাজটা আমার কি করবে, প্রোটন নিউট্রনের কাজ করবে হচ্ছে আমার বেসিক্যালি ফিজিক্স, বুঝতে পেরেছিস তো? তাহলে একটা প্রোটন নিউট্রন আমায় করতে হবে, তাহলে আমি মাস নাম্বার মেলাতে পারবো, ওগুলো আমার ফিজিক্স করে দেবে। এইবারে তুই ভাব ভাই শুধু প্রোটন চেঞ্জ করলে তো আমার হবে না, আমার তো ইলেকট্রন চেঞ্জ করতে হবে। যদি আমি ধর প্রেসিডোমিয়াম বানাতে চাই আমাকে পুরোপুরি ইলেকট্রন চেঞ্জ করতে হবে, নাহলে কী করে বলবো ওটা যে প্রেসিডোমিয়াম হলো, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইভাবে এই জন্য ভাই তুই চাইলে রেডিও অ্যাক্টিভিটির থ্রুতে